যে তারাও তো জঙ্গলি সরকার বা ফ্যাসিবাদী সরকার, এটা পরবর্তীতে বলবে, এখন হয়তো বলছে না মবের ভয়ে। এখন তো মবের মুল্লুক চলছে, তো মবের মুল্লুকের মধ্যে অনেকে অনেক কথা বলছেন না, কিন্তু ভবিষ্যতে হয়তো এসব নিয়ে অনেক কথাবার্তা হবে। ডক্টর ইউনূস এমন কোন কাজের ভাগিদার হন যেটার জন্য তাকে নিন্দা করতে হবে, অথবা তাকে অন্যান্য নোবেল কয়েকদিন নোবেল লরেটের ভাগ্যে যা ঘটেছে সেরকম নেতিবাচক কোনো ভাগ্য তাকে বরণ করতে হবে। ছাড়াই বা তার জবাব ছাড়াই কাউকে বরখাস্ত করা সাময়িক কিংবা পূর্ণাঙ্গ কোনোভাবেই ঠিক নয়। আমরা দেখলাম যে এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ফেসবুকে কমেন্ট করার জন্য তাদেরকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে এবং সাথে সাথে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মানে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করতে দেখছি। এটা কি সূক্ষ্ম কোনো পরিকল্পনা থেকে সরকারের বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, নাকি আপনি মনে করছেন যে বর্তমান বাস্তবতায় ঠিক আছে? বর্তমান বলেন অতীত বলেন, কোন সময় এটা ঠিক ছিল না এবং ঠিক নাই। এই আইনটা তো 1979 সালে একবার ট্রাই করা হয়েছিল, তখন সামরিক শাসন ছিল, ব্যাংক সেক্টরে খুবই একটা অরাজকতা হয়েছিল, তখন এই আইনটা প্রয়োগ করা হয়েছিল। পরবর্তীতে এই আইনটা কালা কানুন হিসেবে ট্রিট হয়, জঙ্গলি আইন হিসেবে ট্রিট হয়, এবং এটার প্রয়োগ হয়নি, বাতিল করে দেওয়া হয়েছে। এখন নতুন করে এই আইন করা এটা একটা কালা কানুন, কোনো সন্দেহ নাই। আপনি এরকম আপনার বাড়ির যে গৃহকর্মী আছে, আপনার গৃহে যে সাহায্য করেন, তাকেও আপনি এরকম 8 দিনের মধ্যে বের করে দিতে পারবেন না। বের করে দিতে হলে একটা পদ্ধতি লাগবে, আমাদের পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী যাওয়াতে শ্রেয় হবে। এই ধরনের আইন কালা কানুন, এবং এটা এক ধরনের শঙ্কা সৃষ্টি করবে। এবং অতীতে যে সরকার যে দলীয়করণ করেছিল, অথবা চাপের মুখে অনেকে কাজ করতে বাধ্য হয়েছিলেন, এখন দেখা যাবে যে 100% সরকারি কর্মচারী যে কোনো আদেশ, অন্যায় আদেশ পালন করার চেষ্টা করবেন, কারণ না হলে তো তার চাকরি চলে যাবে। এবং এইসব আইনের অপব্যাখ্যা, অপব্যবহারের প্রভূত সুযোগ আছে, 100% সুযোগ আছে। আমি মনে করি এটা একটা কালা কানুন এবং এটা একটা জঙ্গি আইন হবে। এই আইন করা সংবিধান বিরোধী এবং মানবিক মর্যাদার বিরোধী। তাহলে স্বৈরাচারিতা, একনায়কতন্ত্র, ফ্যাসিবাদিতা, এগুলো কি আমরা কিভাবে ডিফাইন করব? কিভাবে আমরা বর্তমান সরকারকে এর সাথে আলাদা করব? আপনি যখন গণতন্ত্রে বিশ্বাস করবেন, সব দিকে গণতান্ত্রিক পদ্ধতি হবে। আপনি যে যার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাকে কারণ দর্শাবেন, কারণ দর্শানোর সুযোগ দিবেন, এবং একটা পদ্ধতির মধ্য দিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন এবং তার আপিল করার সুযোগ থাকবে। সেটাই হলো পদ্ধতি। এখন আপনি স্বৈরাচারী যত আইন করবেন, তার মানে আপনি স্বৈরাচারী পদ্ধতি বেছে নিচ্ছেন। এখন পর্যন্ত এই সরকার তো স্বৈরাচারের কোনো আইন বাতিলই করেনি। স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটা নিয়ে 1974 সালের, এই আইন নিয়ে এতদিন 50 বছর ধরে অনেক দাবি দেওয়া, কথাবার্তা এবং অনেক অভিযোগ শুনলাম। এখন একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো এই আইন বাতিল করেননি, বরঞ্চ ওনারা এই আইনটা ব্যবহার করছেন। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অন্যান্য যে জঙ্গলি আইন আছে সবই তারা ব্যবহার করছেন। তো তারা তো কোনো বাতিল করছেন না, উল্টা যদি আরো জঙ্গলি আইন, আরো আইন করেন যেটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না, অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ না, গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ না, তাহলে সরকারকে তো ওই ফেসিবাদের যে নিন্দা, সেই নিন্দার ভাগিদার হতে হবে। সরকারকে বলবে উপদেষ্টাদের বিরুদ্ধে এখনো বড় কোনো ধরনের দুর্নীতি অভিযোগ আসেনি, এই কারণে যে বড় প্রকল্প নেওয়া হয়নি, মেগা প্রজেক্ট নেওয়া হয়নি হাতে এখনো পর্যন্ত, বিধায় এখনো বড় কোনো দুর্নীতি খবর আসেনি। আপনি কি এর সঙ্গে একমত? না, এই শেখ হাসিনার সময় তো আলোচনা হতো মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। মেগা প্রজেক্ট যখন আপনি একটা 30,000 কোটি টাকার প্রজেক্ট করবেন, তখন যদি দুর্নীতি হয়, ধরেন 10% যদি হয়, তাহলে একটা বড় দুর্নীতি। 20%, 30% যদি হয়। আর যখন আপনি 300 কোটি টাকার প্রজেক্ট করবেন বা 30 কোটি টাকার প্রজেক্ট করবেন, তখন যদি সেম দুর্নীতি হয়, তাহলে টাকার ভলিউম তো অনেক কমে যাবে। সুতরাং দুর্নীতি মুক্ত হয়ে গেছে দেশ, এটা দাবি করার কোনো সুযোগ নেই। ওটা দেশ এখনো দুর্নীতি মুক্ত হয়নি। দুর্নীতি মুক্ত হওয়ার জন্য অনেক বড় চ্যালেঞ্জ, এবং এটা করার জন্য আরো অনেক কিছু করার আছে। শুধুমাত্র সরকার চাইলে, জনগণ চাইলে, আমরা চাইলেই যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, এটা আশা করা যায় না। দুর্নীতি বন্ধ করার জন্য অনেক কাজ করার আছে। যেমন গত রেজিমের সময় যখন তারা বলেছিলেন জিরো টলারেন্স, এবং এখন আপনি যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে তার সত্যতা যাচাই করতে হবে অথবা তদন্তে প্রমাণ হতে হবে। বাট কিছু কিছু তথ্য তো সঠিক, সেই তথ্যগুলো যদি আপনি দেখেন, তখন মনে হবে যে জিরো টলারেন্সের নামে বড় দুর্নীতি হয়েছে। টলারেন্স তো দূরের কথা, দুর্নীতির জন্যই বোধহয় জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছিল, কিন্তু কাজের কাজ তো কিছুই হয়নি, আমরা দেখেছি। আমি একটু যেহেতু প্রশাসন নিয়ে দিয়েই শুরু করেছি, প্রশাসনের যে অস্থিরতা,
তার একটি নতুন এক্সাম্পল আমাদের সামনে, এর মধ্যে রাজনৈতিক নানান ধরনের কম্পোনেন্ট জড়িত থাকতে পারে। সেটি হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নিয়োগের জন্য ইশরাক হোসেনের যে আদালত থেকে যে নির্দেশনা বের করে নিয়ে আসা, এবং তার পরবর্তীতে আমরা যা দেখছি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে রেখেছে, তাকে নিয়োগ দিতে চাচ্ছেন না। আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই মন্তব্যটিকে কিভাবে বিশ্লেষণ করবেন? গায়ের জোরে বন্ধ করে রেখেছে, এটা খুব একটা গণতান্ত্রিক মন্তব্য হয়নি। বিএনপি সেখানে আন্দোলন করছে এবং আন্দোলনের একটা সময়ে তারা ওখানে 70-80টা তালা মেরে দিয়েছে, নগর ভবনের গেট বন্ধ করে দিয়েছে। নগর ভবন কার্যত গত কয়েকদিন ধরে বন্ধ, এবং এতে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এটা আন্দোলনের এই কি ধরন এবং আন্দোলন এরকম ভাবে কতদিন চলবে এবং এটা চললে যে জনগণের অসুবিধা হয় সেটা আন্দোলনকারীদের বুঝতে হবে। ওই ভবনে অনেক কাজ থাকে, মানুষের অনেক কাজ, সে কারণেই তো এইসব নগর সরকার বা নগর কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে কিন্তু স্থানীয় সরকার উপদেষ্টাও তার অফিস, কেননা সচিবালয়ে আগুন লাগার পরে তার অফিস এখনো ঠিকঠাক হয়নি, সুতরাং স্থানীয় সরকার উপদেষ্টা সেখানে বসেন। সুতরাং স্থানীয় সরকার বিভাগের যে কাজকর্ম সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটাকে গায়ের জন্য না বলে আমি বলতে চাই আন্দোলনকারীদের বিবেচনা করতে হবে যে তারা আন্দোলন করেন, কিন্তু তারা যদি জনদুর্ভোগ সৃষ্টি করেন, রাস্তাঘাট বন্ধ করেন, এমনকি নগর ভবনও বন্ধ করে দেন, তাহলে মানুষের অসুবিধা হবে। এটা আন্দোলনকারীদের বুঝতে হবে। কিন্তু পাশাপাশি বিএনপিরও অভিযোগ যে ক্ষমতার জোরে কিংবা গায়ের জোরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিয়োগ দিচ্ছেন না ইশরাক হোসেনকে। আমি যদি একটু এর সাথে যোগ করি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন, যার জন্য সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ নিজেই, এবং তার সম্পর্কে যে গুরুতর অভিযোগ একটি উঠেছে সেটাকে কিন্তু এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করেনি কথিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর তিনি শীর্ষ পর্যায়ের নেতা, এবং তার নামে যে মামলাগুলো ছিল কিংবা পুলিশ অ্যারেস্ট করেছিল তারও নথিপত্র আমাদের সামনে এসেছে কোনো না কোনো মাধ্যমে। তাহলে আসিফ মাহমুদ এখানে বলছেন যে আইনগত জটিলতা রয়েছে বিধায় ইশরাক হোসেনকে নিয়োগ দেওয়া যাচ্ছে না, আবার অন্যদিকে এরকম গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে তিনি নিয়োগ দেওয়ার জন্য ডিও লেটার দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং নিয়োগ হলেন। সব বিষয়গুলো আমরা কি একেবারে ধোঁয়াশার মধ্যে রয়েছে বা রাখা হচ্ছে আমাদেরকে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দায়িত্ব এখানে অনেক বেশি, বাট এইসব নিয়োগে তো প্রধান উপদেষ্টার অনুমোদন প্রয়োজন হয়। এখন প্রধান উপদেষ্টা তো ব্যক্তিগতভাবে কাউকে চিনবেন না বা ব্যক্তিগতভাবে এসব দেখবেন না, তিনি স্বাভাবিকভাবে নির্ভর করবেন তার যে উপদেষ্টা আছে স্থানীয় সরকার বা অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারা যেভাবে পরামর্শ দিবেন সেটা উপর নির্ভর করবেন। সুতরাং এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেই দায়িত্বটা নিতে হবে। আপনি প্রথম যেটা বলছেন ইশরাক হোসেনের মামলার ব্যাপারটা হয়তো একটা আলোচনার বিষয়, আলোচনা করতে হবে, কারণ উনি যে মামলাটা করেছিলেন সেই মামলার পরে আর্জিটা পরিবর্তন হয়েছে এবং সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটা ব্যাখ্যা আছে এখানে যে মামলায় যে প্রথম আর্জি পেশ করা হয় তা পরিবর্তন করা যায় না, সুতরাং ওখানে দেখতে হবে। এই যে কথাগুলো, আইনগত কথাগুলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখন বললেন, যখন মামলা চলছিল তখন ওনারা কোথায় ছিলেন? তখন অনেকে বলেন যে তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, ভেবেছিলেন যে এটা এই মামলার কিছু হবে না। আবার একই রকম মামলায় কিন্তু চট্টগ্রামে একজন মেয়রকে বসিয়ে দেওয়া হয়েছে, সেই মামলাটা ভিন্ন ছিল। ওই মামলায় উনি প্রথম থেকে দাবি করছিলেন যে তাকে ভোটের কারচুপি করে হারানো হয়েছে। আর এখানে আপনি যদি খেয়াল করেন 14, 18, 24-এর নির্বাচন এবং সকল স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোকে অবৈধ, ভোটারবিহীন এবং রাতের নির্বাচন, ভোট বাক্স ভর্তি করার নির্বাচন বলা হয়েছে, এবং এগুলোকে অবৈধ নির্বাচন বিবেচনা করেই দাবির প্রেক্ষিতে উপদেষ্টা মন্ডলী যখন ক্ষমতা নেন, দায়িত্ব নেন, তখন তারা সমস্ত স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ বাদে বাকি সব বাতিল করে দিয়েছেন। তাই এগুলো তো আসলে বাতিল হয়ে গেছে, এগুলো স্থানীয় সরকার নাই। সেই পর্যায়ে এই যে যখন রায়টা হলো, এই রায়ের ব্যাপারে যেটা জানা যাচ্ছে এখন, এখানে যখন মামলা চলছিল তখন নির্বাচন কমিশন এখানে তাদের কোনো বক্তব্য দেয়নি। সুতরাং আমাদের ইশরাক সাহেব একতরফা ভাবে রায়টা পেয়ে গেছেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু নির্বাচন কমিশনের এটা দায়িত্ব ছিল পরিষ্কার করা তারা কি মনে করেন। পরে যখন নির্বাচন কমিশনের কাছে এই রায়টা গেল, তখন নির্বাচন কমিশন আবার রেফার করলো আইন মন্ত্রণালয় যে তারা কি করবেন। তারা লিখিত ভাবে জানতে চেয়েছিলেন, লিখিত মন্তব্য পাননি, তারা বলেছেন আইন উপদেষ্টা
সাংবাদিকদের বলেছেন যে এটা নির্বাচন কমিশনের একক দায়িত্ব, তারা সার্বভৌম স্বাধীন, সুতরাং তারাই ব্যবস্থা নেবেন। পরে রাত 10:30 11টার সময় নির্বাচন কমিশন একটা গেজেট করে দিয়েছে। এখানে যেটা টেকনিক্যালিটিস আছে, স্থানীয় সরকারের যারা মেয়র হবেন, বিশেষ করে সিটি কর্পোরেশন, সেই মেয়রদের একটা শপথ গ্রহণ করতে হয় এবং সেই শপথ গ্রহণের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ, এবং সেই শপথটা গ্রহণ করান, মানে শপথ বাক্য পাঠ করান দেশের যে চিফ এক্সিকিউটিভ, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, প্রেসিডেন্ট অথবা এখন প্রধান উপদেষ্টা। সুতরাং একটা শপথের ব্যাপার আছে, শপথ না নেওয়া পর্যন্ত উনি মেয়র হবেন না। সেই ক্ষেত্রে এখন স্থানীয় সরকার বিভাগ মনে করতে যে তাকে শপথ পড়ানোটা কতটা নৈতিক হবে অথবা কতটা আইনগত হবে, এ কারণে তারা এটা ধরে রেখেছে। এই যে কাজটা, এই যে ধরে রাখা বা এই ব্যাপারে ব্যাখ্যা না দেওয়া, পরিষ্কার না করা, অথবা আদালতে এইটা এই মামলাটা ছিল সেই মামলাতে পক্ষভুক্ত না হওয়া, অথবা এটার ব্যাপারে অ্যাপিল না করা, এসব না করে এখন যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না। আপনাকে হয় আদালতের রায় মেনে নিতে হবে, অথবা আদালতের রায়ের বিরুদ্ধে আপনি একটা আপিলে যাবেন। আপিলে গেলে হয়তো ঈশ্বর সাহেব মনে করুন ঠিক আছে এটা তো আইনি প্রক্রিয়া আছে, তখন তার লোকেরা হয়তো আন্দোলন থেকে বিরত থাকবেন। এখন এই যে সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত না নেওয়া, অথবা নিজের কারণে যেটা আপনি বললেন যে একজনকে তিনি রিকমেন্ড করেছেন, শোনা যায় আরেকজন উপদেষ্টা তাকে রিকমেন্ড করেছিলেন, সেই রিকমেন্ডেশনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রিকমেন্ড করেছিলেন। এখন যখন জানা গেল যে তিনি একটি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য ছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি জেলে ছিলেন, তার মামলাগুলোর কি অবস্থা, এগুলো যখন জানা গেল তখন স্বাভাবিকভাবে প্রশাসক নিয়োগ তো সরকারের ব্যাপার, সরকার আজকে প্রশাসক নিয়োগ করতে পারে, আজকে সকালে নিয়োগ করে বিকালবেলা বাতিল করতে পারে। এরকম অনেক আদেশ বাতিল করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ, এমনকি উপদেষ্টা নিয়োগের বিষয়টাও এরকম ভাবে দুই একজনের ক্ষেত্রে বাতিল হয়ে গেছে। সুতরাং তারা এটা করতে পারেন, সেটাও তারা করছেন না। সব মিলিয়ে সরকার একটা অচলাবস্থা বলতে পারেন বা অনিশ্চয়তা বলতে পারেন, সিদ্ধান্তহীনতাও বলতে পারেন। কি হচ্ছে এটা নিয়ে জনমনে গুঞ্জন আছে, জনগণ মনে করে যে সরকারের প্রশাসন, সরকারের পুলিশ, সরকারের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এসব ক্ষেত্রে সরকারের প্রবল ব্যর্থতা। তার পাশাপাশি এখন যুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দর প্রাইভেট লোককে দিবেন কিনা, প্রাইভেট কোনো পার্টি বা প্রাইভেট কোনো ম্যানেজমেন্টে দিবেন কিনা, সাথে যুক্ত হয়েছে মানবিক করিডোর, করিডোরের নাম কেউ কেউ বলে এটা নাকি প্যাসেজ। আমি একটু ফিরে আসি স্থানীয় সরকার পর্যায়ে। তাহলে একদিকে একজন গুরুতর অভিযুক্ত ব্যক্তিকে ডিও লেটার দিয়ে প্রশাসক নিয়োগ দিয়ে দেওয়া হচ্ছে রাতারাতি, আবার আরেকজনকে যত বিতর্কিত অবস্থার মধ্য দিয়েই আদালতের রায়ের মাধ্যমে মেয়র পদে বসার একটা নির্দেশনা আনুক না কেন, তাকে আবার আটকে দেওয়া হচ্ছে। মানে এখানেও খেয়াল খুশি মতো, মানে আমরা বিগত সরকারগুলোতে যা দেখেছি তাই, মানে আইনের কোনো তোয়াক্কা কোথাও কোনো পালন করা হচ্ছে না, বিষয়টা কি তাই? না, আপনি বলতে পারেন যে একদিকে এক রকমের সিদ্ধান্ত, আরেকদিকে অন্যরকম সিদ্ধান্ত, মানে ডুয়াল সিদ্ধান্ত হচ্ছে। এটা দ্বৈত, আইনের প্রয়োগটা ঠিক মতো হচ্ছে না। আইন যদি যৌক্তিকভাবে প্রয়োগ করতে হয় তাহলে আপনাকে যৌক্তিকভাবে প্রয়োগ করতে হবে এবং পরিষ্কার করতে হবে। প্রশাসক সরকার যে কাউকে নিয়োগ করতে পারে, কিন্তু যেহেতু তার ব্যাপারে এখন জানা গেল অনেক তথ্য, সুতরাং তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।